আচ্ছা, এমনটা কি প্রায়ই হয় যে অনেক খেটেখুটে পড়ার পরেও পরীক্ষার হলে গিয়ে সব কেমন যেন গুলিয়ে যায়? মনে হয়, আরে এতক্ষণ যা যা পড়লাম সব বৃথা গেল। এই যে একটা কমন সমস্যা, এটার কিন্তু একটা নির্ভরযোগ্য সমাধান দরকার। তো চলুন, আজ আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য এমন একটা ব্লুপ্রিন্ট দেখে নিই যা আমাদের স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। তো আমাদের এই পুরো আলোচনায় থাকবে পরীক্ষার প্রস্তুতির 5টা মূল স্তম্ভ। প্রথমে আসবে পরিকল্পনা, মানে একটা গোছানো শুরু। তারপর আমরা দেখব সক্রিয় পঠন, মানে পড়ার সঠিক উপায়টা কি। এরপর আসবে কিছু স্মৃতির কৌশল, যা মনে রাখার জাদুর মতো কাজ করে। আর হ্যাঁ, অনুশীলন আর পুনরাবৃত্তি তো থাকছেই। সবশেষে স্বাস্থ্য ও পরিবেশের গুরুত্ব নিয়েও কথা হবে। এই 5টা ধাপ মিলেই কিন্তু তৈরি হয়েছে সফল প্রস্তুতির একটা কমপ্লিট রোডম্যাপ। এই প্রশ্নটা শুনলেই মনে হয়, আরে এটা তো আমার কথা। হ্যাঁ, এটা প্রায় সবার জন্যই সত্যি। কিন্তু একদমই হতাশ হওয়ার কিছু নেই। এই যে একটা সাধারণ সমস্যা, এটা থেকে বের হওয়ার জন্য বেশ কিছু পরীক্ষিত কৌশল আছে, আর সেগুলোই আমরা আজ এক এক করে দেখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, পরিকল্পনা। দেখুন, যে কোনো বড় কাজের মতোই পড়াশোনার শুরুটাও যদি একটু গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু অর্ধেক কাজ ওখানে হয়ে যায়। এজন্যই আমাদের প্রথম স্তম্ভ হলো একটা স্মার্ট আর অর্গানাইজড প্ল্যান। ভাবুন তো, একবারে পুরো বই শেষ করার টার্গেট নিলে কেমন চাপ লাগে। অনেক বেশি, তাই না? এর চেয়ে বরং বড় বড় টপিকগুলোকে যদি ছোট ছোট ম্যানেজেবল অংশে ভাগ করে নেওয়া যায়, তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে আসে। আর একটা রুটিন তো মাস্ট। একটা রুটিন থাকলে পড়াশোনার ধারাবাহিকতাটা থাকে। এর সাথে আর একটা খুব জরুরি জিনিস হলো প্রতিটা স্টাডি সেশনের পর ছোট্ট একটা ব্রেক নেওয়া। আচ্ছা, এই যে বললাম ব্রেকের কথা, কতক্ষণ পর পর ব্রেক নেওয়া উচিত? এই স্লাইডটা দেখুন, 30 থেকে 40 মিনিট। এটাই হলো আইডিয়াল স্টাডি ইন্টারভাল। কারণ আমাদের ব্রেইন, মানে মস্তিষ্ক, একটানা এর চেয়ে বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে না। তাই প্রতি 30-40 মিনিট পড়ার পর একটা ছোট্ট ব্রেক নেওয়াটা খুবই জরুরি। এটা শুধু যে ক্লান্তি দূর করে তাই না, বরং যা পড়া হলো সেটা স্মৃতিতে গেঁথে যেতেও সাহায্য করে। পরিকল্পনার পর এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে, সেটা হলো সক্রিয় পঠন বা অ্যাক্টিভ রিডিং। আচ্ছা, শুধু বইয়ের পাতা উল্টে যাওয়া আর মন দিয়ে পড়ার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে, তাই না? ঘন্টার পর ঘন্টা শুধু শব্দ দেখে যাওয়াকে বলে প্যাসিভ রিডিং, কিন্তু তার চেয়ে অনেক বেশি কার্যকর হলো পড়ার সাথে নিজেকে অ্যাক্টিভলি জড়ানো। চলুন দেখি এই কাজটা ঠিক কিভাবে করা যায়। খুব সহজ কয়েকটা উপায় আছে, যেমন পড়ার সময় নিজেকেই প্রশ্ন করা, আচ্ছা, এই প্যারাটার মূল কথাটা কি, বা এই টপিকটা কেন ইম্পর্ট্যান্ট। তারপর গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটও করাই যায়। আর সবচেয়ে ভালো হয় যদি নিজের ভাষায় ছোট করে নোটস বানিয়ে রাখা যায়। আরেকটা দারুণ টেকনিক হলো কিছু কঠিন অংশ একটু জোরে জোরে পড়া। এতে কি হয়, চোখ আর কান দুটোই একসাথে কাজ করে, আর এটা তথ্যকে স্মৃতিতে গেঁথে দিতে ম্যাজিকের মতো কাজ করে। ওকে, আমাদের তৃতীয় স্তম্ভটা খুব মজার। এটাকে বলা যেতে পারে মনে রাখার কিছু জাদুকরী কৌশল। যদিও এগুলো আসলে কোনো জাদুটাদু না, বরং আমাদের ব্রেনের জন্য কিছু দারুণ কার্যকরী টুলস, যা যে কোনো তথ্যকে সহজে মনে রাখতে সাহায্য করে। তবে যে কোনো কৌশল কাজে লাগানোর আগে প্রথম আর সবচেয়ে জরুরি শর্তটা হলো সব ডিস্ট্র্যাকশনস দূর করা। ফোন, সোশ্যাল মিডিয়া, এগুলো হলো স্মৃতিশক্তির সবচেয়ে বড় শত্রু। পড়ার সময় এগুলোকে একদম হাতের নাগালে বাইরে রাখতে হবে। কারণটা খুব সিম্পল, পুরো মনোযোগ না থাকলে কোনো তথ্যই ঠিকমতো মাথায় ঢুকবে না। মনে রাখার কৌশলগুলোর মধ্যে একটা খুবই কাজের জিনিস হলো মেমনিক্স, বা বাংলায় যাকে আমরা বলি সংক্ষেপণ। ধরুন, অনেকগুলো পয়েন্টের একটা লিস্ট মনে রাখতে হবে, তখন কি করা যায়? প্রত্যেকটা পয়েন্টের প্রথম অক্ষর দিয়ে একটা মজার শব্দ বা ছড়া বানিয়ে ফেলা যায়, আর ওই একটা শব্দই পুরো তালিকাটা মনে করিয়ে দেয়। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ কোনটা বলুন তো? ঠিক ধরেছেন, বেনিয়া সহকলা। এই একটা শব্দ মনে রাখলেই রংধনুর 7টা রঙের নাম, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, একদম পরপর মনে চলে আসে। ভাবুন তো, এই সহজ কৌশলটা অনেক জটিল লিস্ট মনে রাখার জন্যেও কতটা কাজের হতে পারে। আরেকটা দারুণ পাওয়ারফুল টুল হলো মাইন্ড ম্যাপিং। এটা কী জিনিস? একটা মূল আইডিয়াকে কাগজে ঠিক মাঝখানে লিখুন। এরপর সেটার সাথে সম্পর্কিত তথ্যগুলোকে গাছের ডালপালার মতো চারদিকে ছড়িয়ে দেন। এভাবে করলে কি হয়, আমাদের ব্রেন খুব সহজে তথ্যগুলোর মধ্যে কানেকশন খুঁজে পায়, আর পুরো বিষয়টাকে একটা ছবির মতো করে মনে রাখতে পারে। এবার আসি আমাদের 4 নম্বর স্তম্ভে, অনুশীলন আর পুনরাবৃত্তি। একটা মজার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে। আমাদের ব্রেন কিন্তু আসলে ভুলে যাওয়ার জন্যই ডিজাইন করা হয়েছে। এটাকে বলে ফরগেটিং কার্ভ, মানে কোনো কিছু পড়ার অল্প কিছুক্ষণ পর থেকেই আমরা সেটা ভুলতে শুরু করি। তাই জ্ঞানকে স্থায়ী করতে হলে এই ভুলে যাওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার বিরুদ্ধে কাজ করতে হবে, আর তার সেরা উপায় একটাই, নিয়মিত অনুশীলন।
এই স্লাইডটা দেখো, এখানে নিষ্ক্রিয় পড়া আর সক্রিয় অনুশীলনের পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে শুধু বারবার রিডিং পড়ে যাওয়া, আর অন্যদিকে যা পড়া হলো সেটা না দেখে লেখার চেষ্টা করা বা নিজেই কিছু প্রশ্ন বানিয়ে তার উত্তর দেওয়া। কোনটা বেশি কাজের মনে হচ্ছে? অবশ্যই দ্বিতীয়টা, কারণ এতেই বোঝা যায় ঠিক কোন অংশটুকু আসলেই মনে আছে আর কোনটা নেই। রিভিশনের জন্য এই 3 ধাপের চক্রটা কিন্তু দারুণ পাওয়ারফুল। স্টেপ 1, রাতে ঘুমানোর আগে যা পড়া হয়েছে সেটাই সংক্ষেপে একবার চোখ বোলানো। এতে ঘুমের মধ্যে ব্রেন ওই তথ্যগুলো গোছানোর সময় পায়। স্টেপ 2, সকালে উঠেই আবার সেটাই কুইক একটা রিভিশন দেওয়া। এতে পড়াটা আরও ভালো করে মাথায় বসে যায়। আর স্টেপ 3, এই প্রক্রিয়াটা নিয়মিত চালিয়ে যাওয়া, যেমন 1 সপ্তাহ পর আবার রিভিশন দেওয়া। এতে তথ্যগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যায়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে স্পেসড রেপিটেশন, যা ভুলে যাওয়ার হারকে প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসে। সব শেষে আমাদের পঞ্চম এবং ফাইনাল স্তম্ভটা হলো স্বাস্থ্য আর পড়ার পরিবেশ। এটা কিন্তু প্রায়ই আমরা ভুলে যাই, কিন্তু সত্যিটা হলো শরীর আর মন যদি ঠিক না থাকে তাহলে পড়াশোনায় মনোযোগ দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই নিজের শারীরিক সুস্থতা আর একটা ভালো পরিবেশ নিশ্চিত করাও কিন্তু প্রস্তুতির একটা হিউজ পার্ট। যেমন ধরুন ঘুম। পরীক্ষার আগে রাত জেগে পড়াটা যে কত বড় একটা ভুল তা বলে বোঝানো যাবে না। প্রতিদিন নিয়ম করে 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু মাস্ট, কারণ ওই ঘুমের সময়েই আমাদের ব্রেন সারাদিনের পড়া তথ্যগুলোকে গোছায় আর সেগুলোকে লং টার্ম মেমোরিতে পাঠায়। সোজা কথায়, ভালো ঘুম মানেই ভালো প্রস্তুতি। ঘুমের পাশাপাশি অবশ্যই পুষ্টিকর খাবার আর প্রচুর পানি পান করতে হবে। জাঙ্ক ফুড যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো। আর পড়ার জন্য এমন একটা জায়গা বেছে নিতে হবে যা শান্ত, পরিষ্কার আর যেখানে যথেষ্ট আলো বাতাস আছে। একটা ভালো পরিবেশ কিন্তু পড়াশোনার গতিকে সত্যি সত্যি অনেক বাড়িয়ে দেয়। তাহলে পুরো ব্লুপ্রিন্টটা যদি আমরা একবারে দেখি, প্রথমে একটা গোছানো পরিকল্পনা, এরপর অ্যাক্টিভ রিডিং বা পড়ার সাথে নিজেকে জড়ানো, তারপর মনে রাখার জন্য নিমোনিক্স বা মাইন্ড ম্যাপিংয়ের মতো কৌশল ব্যবহার করা, 4 নম্বরে যা পড়া হয়েছে তা লিখে বা প্রশ্ন করে প্র্যাকটিস করা, আর সবশেষে পর্যাপ্ত ঘুম আর পুষ্টির মাধ্যমে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা। এই 5টা স্তম্ভ যখন একসাথে কাজ করে তখনই কিন্তু সফল প্রস্তুতির আসল ভিত্তিটা তৈরি হয়। তো সব তো জানা হলো, এখন প্রশ্ন হলো এই কৌশলগুলোর মধ্যে কোনটা আজ থেকেই ব্যবহার করা শুরু করা যায়? যে কোনো একটা দিয়ে শুরু করা হোক না। আর তারপর নিজেরাই দেখুন পড়ার পদ্ধতিতে কতটা পজিটিভ পরিবর্তন আসে।